আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। বরাবরের মতোই আমাদের লিজেন কেয়ার অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং থেকে আমাদের ফেসবুক পেজ থেকে আমি ফাতিন ইশরাক মিম তোমাদের সাথে সংযুক্ত আছি। আজকে আমাদের বাংলা লাইভ ক্লাসের আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সবসময় তোমাদের সাথে ডিসকাস করে এসেছি। প্রতি ক্লাসেই সলভ ক্লাস ছিল, প্রতি ক্লাসেই আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের জাহাঙ্গীরনগর প্রশ্ন প্যাটার্নগুলো ঠিক কেমন। এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা এবং আমাদের শেষ আখেরি ক্লাসে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য এবং বাংলার যত সাজেশন আছে এবং যত ধরনের তোমাদের প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেবার জন্যই আজকে আমাদের ক্লাস। এবং জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার পরবর্তীতে তোমার করণীয় কি হবে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবার জন্যই আজকের আমাদের এই ক্লাস। সুতরাং প্রত্যেকেই একটু ক্লাসে যুক্ত হয়ে যাও দ্রুত দেন আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। এবং যারা যারা ক্লাসে যুক্ত আছো, কে কোথা থেকে আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত আছো কমেন্ট করে জানিয়ে দাও। এবং আপুকে শোনা যাচ্ছে কিনা ঠিক মতো সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ওয়ালাইকুম আসসালাম, আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা হয়তো বা ইতোমধ্যে অনেকেই চলে এসেছো আমাদের ক্যাম্পাসে, আমাদের অনেকেই আগে চলে আসে ক্যাম্পাসে। সো রাত পোহালি জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা, সি ইউনিট ভর্তি পরীক্ষা, সো তোমাদের অভিজ্ঞতা, তোমাদের অনুভূতি কেমন সেটাও একটু জানতে চাচ্ছি যে তোমাদের কি অবস্থা এখন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছে। আমাদের জিকে ভাই, আমাদের কাব্য ভাইয়াও আমাদের সাথে আছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমাদের সবার প্রিয় কাব্য ভাই আমাদের সাথে আছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছ। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ বলেই তোমাদের সাথে একদম শেষ মুহূর্তে আমরা আরেকটা ক্লাস নিয়ে এসেছি। সো এই ক্লাসে তোমরা যারা এই ক্লাস করবা না, তোমাদের জন্য কিন্তু এই ক্লাস মিস হয়ে যাবে যারা করবা না। সো সবাই একটু বন্ধুদেরকে মেনশন দাও এবং বেশি করে আজকের ক্লাসটা নিজ টাইমলাইনে শেয়ার করে দাও। শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখে দিবা, ঠিক আছে? ওকে, বাংলাদেশ থেকে হ্যাঁ একটু পর রেজাল্ট দিবে, দোয়া করুন অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য। আমাদের যত স্টুডেন্ট রয়েছে এবং আমাদের স্টুডেন্ট না, প্রত্যেকের জন্য, মানে জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের সবার জন্য, তোমরা যারা পরিশ্রম করেছো তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা। জার্নি করে অসুস্থ হয়ে আছি। আচ্ছা, জার্নি করে যারা অসুস্থ হয়ে যাও, তারা একটু চেষ্টা করবা যে 2-1 দিন আগে আমাদের ক্যাম্পাসে চলে আসার জন্য। এবং যারা মেয়েরা রয়েছো তোমাদের জন্য আমাদের মেয়েদের হলে থাকার ব্যবস্থা আছে। তোমরা যদি চাও গার্জিয়ানকে নিয়ে আসতে সেটাও পারবা। জাস্ট একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে, দেন তুমি হলে থাকতে পারবা। আর যারা ছেলেরা রয়েছো তারাও একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দেন তোমরা হলে থাকতে পারছো। সো যাদের জার্নি করে পরীক্ষা দেওয়ার অভ্যাস নাই তারা 1 দিন বা 2 দিন আগে হলে চলে আসবা, ঠিক আছে? হাত পা কাঁপছে। আচ্ছা, হাত পা কাঁপার মতো কিছুই নাই, দেখা যাবে যে খুব ভালো একটা রেজাল্ট আসবে। বাট এই নার্ভাসনেসের কারণে আত্মবিশ্বাসটা যে কমে যাবে, তখন দেখা যাবে যে অনেক পারা প্রশ্ন তুমি ভুল করে ফেলছো। সো যেটাই করা হোক, তোমরা যেটাই করো, নিজের ক্ষতি করা কিন্তু যাবে না, তাই না? সো যদি তোমার মনে হয় টেনশন করলে তোমার ক্ষতি হতে পারে, সুতরাং টেনশন বাদ দিতে হবে। যদি তোমার মনে হয় তুমি যদি চিন্তা করো, টেনশন করো, তাহলে তোমার কিছু উপকার হইতে পারে, তোমার ভেতরে সিরিয়াসনেস তাহলে তুমি টেনশন করো, বাট ক্ষতি হইলে সেটা স্কিপ করতে হবে। ট্রেনে বসে ক্লাস করছি আপু। আহারে, আমার খুবই আমার দিনের কথাগুলো মনে পড়ছে। আমাদের আমি যখন অ্যাডমিশন টাইমটা পার করছিলাম সেই সময়ের কথা মনে পড়ছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ এত কিছুর মধ্যে আমাদের সাথে থাকার জন্য। বাসে জ্যামে আটকে আছি, হ্যাঁ প্রচুর পরিমাণে জ্যাম এই সময়টাতে। তোমরা যারা পরীক্ষার দিন রওনা দিবা তোমরা একটু চেষ্টা করবা যে অনেক সময় হাতে নিয়ে আসার জন্য। যেমন আমি তোমাদেরকে একটু শেয়ার করি যে আমার বাসা থেকে আসতে, আমার বাসা ঢাকা, সো ঢাকা থেকে আমাদের জাহাঙ্গীরনগর আসতে মোটামুটি 1.5 ঘন্টা, জ্যাম থাকলেও 1.5 ঘন্টা সময় লাগে, জ্যাম না থাকলে 1 ঘন্টা সময় লাগে। সো এই টাইমটাতে আমার জাহাঙ্গীরনগরে আসতে টাইম লাগছে 5 ঘন্টা জ্যাম মিলিয়ে। খুব একটা জ্যাম ছিল না, সাভার থেকে জাহাঙ্গীরনগর আসতে এতটুকুর জ্যামই ছিল 3-4 ঘন্টা। সো তোমরা এই পরিমাণে এনাফ সময়, যার 2 ঘন্টা লাগে
লাগে সে 6-7 ঘন্টা আগে বাসা থেকে বের হও, কারণ এখানে এসে তুমি রেস্ট নেওয়ার জন্য, তুমি ওয়েট করার জন্য অফুরন্ত সময় যদি হাতে পাও, তোমার অনেক অনেক সুযোগ সুবিধা আছে, এখানে এসে তুমি অনেক জায়গায় রেস্ট করতে পারবা। বাট তুমি যদি দেরি করে আসো, দেখো এবার জাহাঙ্গীরনগরে অটোরিকশা নাই, রিক্সার একটা ভোগান্তি পোহাতে হবে, পায়ে হেঁটে আসার একটা প্রিপারেশন, মেন্টাল সেট আপ রাখতে হবে। সুতরাং একটু সময় হাতে নিয়ে, একটু না অনেক 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 বেশি সময় হাতে নিয়ে তোমরা আসবা, ঠিক আছে? ওকে, সো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। আমাদের আজকের যে এক ক্লাসে যাবে সকল ইউনিটের বাংলা শেষ, এই ক্লাসটা মূলত কেন? এই ক্লাসটা মূলত হচ্ছে তোমরা সব পারো, আমি জানি, আমি তোমাদেরকে ক্লাস করিয়েছি, আপু ভয় লাগছে। হ্যাঁ, এইটাই ভয় লাগাটাই খুবই স্বাভাবিক, অ্যাডমিশন সময় এই টাইমটাতে আসলে ভয় লাগাটা খুবই স্বাভাবিক, কিন্তু ভয় লাগানো যাবে না, আর ভয় লাগা উচিত, কারণ এত এত মানুষ পরীক্ষা দিচ্ছে, তোমার ভয় লাগানো উচিত। ভয় পাও, কিন্তু তোমাদের যেটা করতে হবে খুবই শান্তশিষ্ট থাকতে হবে, ভয়ের মুহূর্তেও খুবই মাথা ঠান্ডা রাখতে হবে, শান্তশিষ্টভাবে পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? ওকে, সো এই এক ক্লাসে যাবে সকল ইউনিটের বাংলা শেষ, এই ক্লাসটা মূলত কেন? এই ক্লাসটা হচ্ছে আমরা জানি, আমরা যারা তোমাদেরকে ক্লাস করিয়েছি আমরা জানি যে তোমরা সব পারো, সব পেরেও তোমরা আসলে বুঝে উঠতে পারো না যে এই মুহূর্তে আমি কি পড়বো এবং স্পেসিফিক্যালি কোন টপিকটাকে আমি একটু বেশি গুরুত্বপূর্ণ মনে করব, এবং এই মুহূর্তে এসেও অনেকে ব্ল্যাঙ্ক হয়ে যাও, তোমাদের মাথা খালি হয়ে যায়, তোমরা বুঝে উঠতে পারো না যে আসলে জাহাঙ্গীরনগরের জন্য কোন টপিকটা আমি এখন বসে পড়ব। সুতরাং তোমাদের জন্য আমরা একটা কোশ্চেন অ্যানালাইসিস পার্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে দেখো তোমাদেরকে আমি আজকে, তোমরা যারা ক্লাস করবা না তোমরা চরম মিস করবা, আজকে তোমাদেরকে খুব একটা পড়ানো হবে না, আমি তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে কোনো থিওরি ক্লাস নিতে আজকে আসি নাই, আজকের ক্লাসটা মহা গুরুত্বপূর্ণ। যদি তুমি জাহাঙ্গীরনগরে চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে আজকের ক্লাস করতে হবে, কারণ তোমাকে জানতে হবে যে তোমার পরবর্তী করণীয় কি, এখন তুমি কি পড়বা এবং কি কি প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে, তাই না? ওকে, সো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের শিফট 6, শিফট 5। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসে আমরা একটা সাল এখানে নিয়ে আসছি, তাই না? একটা ইউনিট ভিত্তিক সাল নিয়ে আসছি। তোমাদেরকে আমি এই জায়গার মধ্যে, এই টপিকগুলোর মধ্যে আমি তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দিব। আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে, বাংলা প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে কবি এবং লেখক পরিচিতি থেকে তোমাদের প্রশ্ন আসবে, কবি এবং লেখক পরিচিতি। সেই ক্ষেত্রে আমরা কবি এবং লেখক পরিচিতি থেকে কবি লেখকের সাহিত্য কর্মগুলো পড়বো। সাহিত্য কর্মগুলো মানে কি? সাহিত্য কর্মগুলো আমি প্রতি ক্লাসে, আমার যারা ক্লাস করো তোমরা জানো সাহিত্য কর্ম মানে কি। কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস, কবি কাজী নজরুল ইসলামের নাটক, প্রবন্ধ আলাদা আলাদা করে পড়বা, ঠিক আছে? তারপরে রবীন্দ্রনাথ, এরকম যত কবি লেখক রয়েছে আমাদের শর্ট সিলেবাসে, যেহেতু শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত এবার পরীক্ষাটা হবে, সো শর্ট সিলেবাসে যত সাহিত্যকর্ম, যত কবি লেখক আছে সবার যত বই খাতা তারা লিখছে জীবনে, সেই সাহিত্যকর্ম পড়বা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উপাধি। হ্যাঁ, কাজী নজরুল ইসলামকে কবে পদ্মভূষণ উপাধি দেয়া হয়, ভারত সরকার কবে পদ্মভূষণ উপাধি দেয়, এরপরে কে কাকে কি উপাধি দেয়, এই উপাধিগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? মাত্র আরেকটা জিনিস আমরা এখান থেকে পড়বো, সেটা হচ্ছে পত্রিকা প্রকাশনা। কি পড়বো? পত্রিকা প্রকাশনা। পত্রিকা লিখে রাখি। পত্রিকা প্রকাশনা মানে হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম, আমরা জানি 3টা পত্রিকা সম্পাদনা করেছেন, 3টা পত্রিকা, দৈনিক নবযুগ, ধূমকেতু এবং লাঙ্গল। সো এইরকম কোন কোন কবি লেখকরা কোন কোন পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত ছিলেন সেটা তোমাকে জানতে হবে ডেফিনেটলি। সো এই 3টা ব্যাপার যদি আমি পড়ি তাহলে দেখো বিগত প্রত্যেকটা বছরে আমাদের কবি সাহিত্যিকদের থেকে প্রশ্ন আসতেছে। কবি সাহিত্যিকদের যে ব্যাপারটা রয়েছে, টপিকটা এখন অনেকে যদি আমি তোমাদেরকে যদি স্পেসিফাই করে না দেই তাহলে তোমরা অনেকেই কবি লেখক পরিচিতি, আমাদের যে সিলেবাসটা রয়েছে সেই শর্ট সিলেবাসের তোমরা বই খুলে কবি লেখক পরিচিতি পড়া শুরু করবা, বাট ওইখানে সবকিছু পড়তে হবে না। যদি তুমি পড়া শুরু করো এখন সব ভুলে যাবা, তোমার মাথায় কিছু থাকবে না, ধারণ করতে পারবা না। সো তুমি এখন কি করবা? তুমি আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত
যতগুলো কবিতা এবং গল্প রয়েছে শুধু শর্ট সিলেবাস, এই কবিতা গল্পগুলোর যত লেখক কবি রয়েছে সেই লেখক কবির সাহিত্যকর্ম পড়বা, কি কি গল্প, কি কি গল্প গ্রন্থ, কি কি নাটক, কি কি প্রবন্ধ, কি কি উপন্যাস তারা রচনা করেছে। এরপরে তুমি পড়বা তাদের উপাধি, কে কাকে কবে উপাধি দিছে, এই উপাধির সাথে একটু ছোট্ট করে অ্যাড করে নাও পুরস্কার, একটু ছোট্ট করে অ্যাড করে নাও পুরস্কার। কোথায় লিখবো? আচ্ছা এই সাইডে লিখে রাখি, হ্যাঁ এই সাইডে লিখে রাখি, একটু ছোট্ট করে অ্যাড করে রাখো পুরস্কার, ঠিক আছে পুরস্কার। তো সে কবে কোথা থেকে কি পুরস্কার পেয়েছে সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সাহিত্যকর্ম, পুরস্কার, উপাধি, পত্রিকা সম্পাদনা, জাস্ট এই 4টা পয়েন্ট, জাস্ট এই 4টা পয়েন্ট শিখো। দেখো প্রত্যেকটা বছরে তোমার এখান থেকে প্রশ্ন আসছে, এই 4টা পয়েন্ট শিখো, তুমি এখান থেকে অবভিয়াসলি কমন পাবা, ঠিক আছে। ওকে, এবারে তোমরা আজকে অনেক অনেক পরিমাণে আমাদের ক্লাসে আমাদের সাথে যুক্ত আছো, তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তোমরা এই ব্যস্ততার মধ্যে এই পরীক্ষার এই শেষ সময়ে এসে, যেখানে তোমাদের চোখের পানি নাকের পানি একদম একসাথে হয়ে গেছে, এই সময় এসে তোমরা ক্লাস করতেছো। তো তোমাদের সবাইকে বলবো এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, গুরুত্বপূর্ণ ক্লাস, যেই ক্লাসে আমরা শুধুমাত্র মাথায় কনসেপ্ট ঢুকাবো, শুধুমাত্র আমরা বুঝবো যে আমাদেরকে কি পড়তে হবে, ঠিক আছে। আমি জানি তোমরা সব পারো, আমি জানি তোমরা সব পড়তে পারো, কিন্তু তোমরা আসলে জানো না যে আমাদেরকে কি পড়তে হবে। এই শেষ সময় এসে যারা জানো না, তোমাদের জন্যই আজকের আমাদের ক্লাস। ওকে, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক হচ্ছে গদ্য। গদ্য থেকে দেখো সব সময় প্রশ্ন আসে, কেন আমাদের জাহাঙ্গীরনগর সি ইউনিট, এই যে সি ইউনিট, এই সি ইউনিটের অন্তর্ভুক্ত হচ্ছে বাংলা বিভাগ। সি ইউনিটে আমাদের বাংলা বিভাগ রয়েছে। সো যেহেতু বাংলা বিভাগ রয়েছে, প্রতি বছর বাংলা থেকে কয়টা প্রশ্ন আসতো? 15টা, কিন্তু এবার বাংলা থেকে প্রশ্ন আসতেছে কয়টা? 20টা। সো দেখো বাংলা বিভাগে, আমি বাংলা বিভাগে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো বাংলা বিভাগে যখন বাংলা বিভাগ থেকে বাংলা প্রশ্নটা করা হয়, তখন সাহিত্য এই ব্যাপারটা খুব সুন্দরভাবে আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্নের সাথে মার্চ করে দেয়, যার জন্য যেটা করতে হবে আমাদের অবশ্যই গদ্য পড়তে হবে। গদ্য এক্ষেত্রে আমরা শুধুমাত্র গদ্য রিডিং পড়বো, ঠিক আছে, গদ্য রিডিং পড়বো। আমাদের শর্ট সিলেবাসে যতগুলো গল্প আছে, এই শেষ সময়ে এসে তুমি জাস্ট গল্পগুলো রিডিং পড়ে যাও। কারো যদি গল্প রিডিং পড়তে সমস্যা হয়, বা এখন যদি মনে হয় খুবই প্যারা লাগতেছে এই গল্প রিডিং পড়তে, ট্রেনে আসি বাসে আসি, তোমরা যেটা করতে পারো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় এই সব গল্প, আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত যে গল্পগুলো রয়েছে সেগুলোর অডিও রেকর্ড পাওয়া যায়। হ্যাঁ, মানে হচ্ছে তোমাকে গল্পটা পড়ে পড়ে শোনাচ্ছে, সেই ভিডিও পাওয়া যায়, অডিও, সেই অডিওটা কানে দিয়ে জাস্ট শুনো চোখ বন্ধ করে, তাতেও তোমার লাভ হবে, তাতেও তুমি লাইনগুলো ক্যাচ করতে পারবা। সো এই লাইনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কেমন প্রশ্ন আসে? লাইন দিয়ে বলবে কোন গদ্যের, সো তোমাকে লাইন জানতে হবে। সো আমরা জাস্ট গল্পটা রিডিং পড়বো। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের টপিক, পদ্য। পদ্য থেকে আমরা কি পড়বো? তোমাদেরকে আমি 100,000 বার বলছি যে কবিতা মুখস্থ করতে হবে, এছাড়া আর কোনো অপশন আমাদের হাতে নাই। কেন জানো? কারণ কবিতার আগের লাইন পরের লাইন থেকে প্রশ্ন আসবে, একই লাইনে একটা শব্দের নিচে শূন্যস্থান বসাই দিবে, বলবে এই শূন্যস্থানে কি বসবে। সো ডেফিনেটলি তোমাদেরকে শর্ট সিলেবাসে মাত্র কয়েকটা কবিতা আছে, সেই কবিতাগুলো মুখস্থ করে ফেলবা, এবং অবশ্যই এই কবিতা মুখস্থর সাথে সাথে তুমি এই কবিতা থেকে শব্দার্থ পড়বা। দেখো শব্দার্থ কেন পড়বা? কারণ তোমার বিদ্রোহী কবিতা আছে, বিদ্রোহী কবিতা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব এই টপিকগুলো বলার পরে আমি তোমাদেরকে একটা শর্ট সাজেশন দিতে, মানে শর্ট সাজেশন মানে হচ্ছে আমাদের গল্প কবিতার মধ্যে থেকেও শর্ট সিলেবাসও মিনি শর্ট করে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা সুপার শর্ট সিলেবাস একটু করে দেওয়ার চেষ্টা করব, যেগুলো পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ, ওইটা স্কিপ করা যাবে না, ঠিক আছে, ওইটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। ওকে, সো আমরা যেটা করব, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি টপিক রয়েছে বলো তো? পরবর্তীতে কি টপিক রয়েছে? পরবর্তীতে আমাদের টপিক রয়েছে হচ্ছে সহপাঠ। আচ্ছা, সহপাঠ থেকে জাস্ট বিগত সালে প্রশ্ন আসছে, বিগত সালে। এখন এই বছর আসবে নাকি আসবে না তুমি তো জানো না, তাই না? সো সহপাঠ থেকে আমরা সহপাঠ আর রিডিং পড়বো না। যারা সহপাঠ রিডিং পড়েছো খুবই ফাইন, বাট এখন আমরা সহপাঠটা আর রিডিং পড়বো না। আমরা যে ইউ বুস্টার রয়েছে আমাদের সাথে বিভিন্ন মডেল কোশ্চেন রয়েছে, আমরা যা সহপাঠ থেকে পড়বো সেই কোশ্চেনগুলো, যেই কোশ্চেনগুলোতে লেখা আছে যে কে কাকে কি বলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি ব্ল্যাক কালি ইউজ করছি, কে কাকে
কে কাকে কি বলেছে, কে কাকে কি বলেছে, এইখান থেকে প্রশ্ন আসবে। উক্তি দিয়ে দিবে, বলবে কে বলছে, উক্তি দিয়ে দিবে, বলবে কাকে বলেছে, একটা ক্যারেক্টার দিয়ে দিবে, অপশন দিয়ে দিবে, বলবে কি বলেছে, বলো অপশনের মধ্যে কোনটা বলছে। সো এই তিনটা জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে সহপাঠ থেকে। যদি সহপাঠ থেকে প্রশ্ন আসে তাহলে এই তিনটা জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে। ওকে ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী টপিক ছন্দ ও মাত্রা। আচ্ছা, ছন্দ ও মাত্রা থেকে আমাদের খুব একটা প্রশ্ন আসে না, ছন্দ মাত্রা থেকে খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু আমরা জাস্ট দেখব আমাদের যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসে আমরা দেখতে পেরেছি আমাদের কয়টা কবিতা রয়েছে টোটাল, বলো তো? 12টা না? টোটাল কয়টা কবিতা রয়েছে? টোটাল কবিতা রয়েছে 12টা। এই 12টার মধ্যে 4টা কবিতা হচ্ছে মাত্রাবৃত্ত, 4টা কবিতা হচ্ছে অক্ষরবৃত্ত, এবং 4টা কবিতা কি বাকি কোনটা রয়েছে বলো তো? মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, আর কোন ছন্দ বাকি আছে বলো তো? গদ্য ছন্দ। সো এই চারটা করে ভাগ করা হয়েছে 12টা কবিতাকে। সো সেই ছন্দ মাত্রাটা একটু মনে রাখবা। মাত্রা থেকে তোমাকে কোশ্চেন করবে না, জাস্ট আসতে পারে যে ওই কবিতাটা কোন ছন্দে রচিত, ঠিক আছে? ওকে, সো এইটা মাথায় রাখবা, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক, সাহিত্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং একই সাথে তোমাদের সবারই একটা কিউরিসিটি কাজ করে যে সাহিত্য থেকে আপু কি প্রশ্ন আসবে, আপু সাহিত্য তো পারি না, এটা সিলেবাসের বাইরে, সিলেবাসের বাইরে থেকে এই টপিকটা থেকে প্রশ্ন আসে। কেন আসে বলো তো? এই যে সি ইউনিট, এই সি ইউনিট হচ্ছে বাংলা বিভাগের ইউনিট। সো সি ইউনিট থেকে প্রশ্ন আসবে, সাহিত্য থেকে আসবে না, এটা কোনোদিনও হতে পারে না। সো তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট সাহিত্য টপিকটা। এই সাহিত্য টপিক থেকে এবার প্রশ্ন আসবেই আসবে। সো সাহিত্য টপিক থেকে আমরা কি কি পড়বো বলো তো? সাহিত্য টপিক থেকে আমরা পড়বো হচ্ছে, জাস্ট একটু নোট করে রাখো, চর্যাপদ পড়বো, ঠিক আছে? এটার প্রোনাউন্সিয়েশন কিন্তু চর্যাপদ না, চর্যাপদ, চর্যাপদ পড়বো। আমি তোমাদেরকে সাহিত্যর ক্লাস নিয়েছি, যারা আমার জেইউ পেইড ব্যাচের রিভিশন ব্যাচের যারা হচ্ছে স্টুডেন্ট ছিলা, সো তোমরা সবাই জানো যে সাহিত্য থেকে আমরা কি কি পড়বো। এরপরে আমরা যুগ বিভাগগুলো পড়বো, ঠিক আছে? যুগ বিভাগ, যুগ বিভাগ মানে কি? আমাদের যে বাংলা সাহিত্যে 3টা যুগ ছিল, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ 650 থেকে অথবা 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1200 সাল পর্যন্ত, 1201 থেকে 1800 পর্যন্ত মধ্যযুগ, এবং 1801 থেকে বর্তমান সাল পর্যন্ত আমাদের আধুনিক যুগ চলছে। এবং এইখান থেকে আমরা যেটা পড়বো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পড়বো, রামমোহন রায়কে পড়বো, মাইকেল মধুসূদন দত্তকে পড়বো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পড়বো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে পড়বো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে পড়বো, অবশ্যই রবীন্দ্র এবং নজরুলকে পড়বো। সো এই কবিরা, এরা হচ্ছে আমাদের সাহিত্যের সাথে, আমাদের সাহিত্যের এক একটা মাইল ফলক। সো এই সব কবি লেখকদের আমরা কোনোভাবেই স্কিপ করতে পারবো না। সুতরাং আমরা ওই সব কবি লেখকদেরকেও পড়বো, এবং সেই সাথে আমরা এই দুটো বিষয়কে ক্লিয়ার করব, ঠিক আছে? ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক, পরবর্তী টপিক কিছুই পারি না, কিছুই পারি না। আচ্ছা হ্যাঁ, বাসে বসে ক্লাস দেখতেছি, খুবই ভালো, বাসে বসে ক্লাস দেখো, তাহলেও বুঝবা যে তোমার এখন কি পড়তে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তটিনী নেহা আপুর মধ্যে গোলমাল হয়ে যায়। তটিনী আপু, নেহা আপু, সালমান খান, শাকিব খান, শাবানা, ববিতা সব বাদ দাও ভাই, তোমার কালকে পরীক্ষা, রাত পোহাইলে পরীক্ষা, তুমি পরীক্ষার উপরে ফোকাস করো, আপুকে নিয়ে ভাবতে হবে না। কালকে আগামীকাল আমি কাবু ভাই এবং পুরো লিজেন্ড কেয়ার টিম আমরা হচ্ছে শহীদ মিনার, জাহাঙ্গীরনগরের শহীদ মিনারের সামনে সকাল 10টা থেকে সারাদিন থাকবো, মানে দিনের বেলায় থাকবো ইনশাল্লাহ। তোমরা যারা যারা পরীক্ষা দিতে আসছো, যদি অনলাইন ক্লাসে তোমরা যারা ক্লাস করছো, তোমাদের যদি মনে হয় যে আপুকে সামনাসামনি দেখবো, একটু কথা বলবো, একটু সাজেশন দরকার, আপুর কাছে একটু হেল্প দরকার, বা আপুর সাথে কথা বলা দরকার, বা লিজেন্ড কেয়ারের সবার সাথে কথা বলা দরকার, তাহলে চলে আসবা আমাদের সাথে দেখা করতে শহীদ মিনারের সামনে। ওকে, আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী টপিক কি বলতো? পরবর্তী টপিক দেখতেই পাচ্ছ, গান
গানের রচয়িতা। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট কি পড়বো জানো, এখন কি বলো তো, এখন তো ভাষার মাস তাই না? তাহলে এই যে ভাষা নিয়ে যেসব গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো এই জিনিসটা, এবং তার সাথে সাথে ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়, এই দুইটা গান কে রচনা করেছেন, সুরকারকে গীতিকারকে, এটা মনে রাখবা, ঠিক আছে, যেহেতু ভাষার মাস, ঠিক আছে। এবং সেই সাথে যেহেতু আমাদের একটা কিছুদিন আগে একটা আন্দোলন গিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো সেই আন্দোলনের সময় আমরা খুব বেশি মুক্তির ও মন্দির ও সোপানতলে গানটা গিয়েছি, এবং সেই সাথে যেই গানগুলো আমরা গিয়েছি সেই গানের গীতিকার সুরকারটা একটু মনে রাখবা, তাহলেই ফাইন। এরপরে চলে যাচ্ছি ভাষা থেকে প্রশ্ন আসবে কোত্থেকে বলো তো, বাংলা ভাষা কোত্থেকে এসেছে, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে আসছে। এরপরে প্রশ্ন আসবে কি বলো তো, প্রশ্ন আসবে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা কোত্থেকে আসছে বলো তো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা গৌড়ীয় প্রাকৃত থেকে আসছে। সো এই দুটা প্রশ্নের জন্য রেডি থাকো। এরপরে আসতেছে ধ্বনি। আচ্ছা, ধ্বনি থেকে কি প্রশ্ন আসবে, দেখো ধ্বনি অথবা বর্ণ, একটা হাইফেন দিয়ে লিখে দিলাম, ঠিক আছে, ধ্বনি অথবা বর্ণ। এই ধ্বনি অথবা বর্ণ থেকে কি প্রশ্ন আসতে পারে, ধ্বনি এবং বর্ণ থেকে অবভিয়াসলি এক একটা প্রশ্ন আসবেই, ধ্বনি বর্ণ বর্ণ প্রকরণ, এখান থেকে প্রশ্ন আসার জন্য রেডি থাকো, মাস্ট বি, এটা একদম 3 স্টার দিয়ে রাখতে হবে, এখান থেকে ডেফিনেটলি 100% পরীক্ষায় প্রশ্ন আসবেই। সেক্ষেত্রে তোমার কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, আমরা পড়েছি নাসিক্য বর্ণ, পরাশ্রয়ী বর্ণ, আমরা পড়েছি তালব্য বর্ণ কোনগুলো, আমরা পড়েছি এই সকল বর্ণ, স্পর্শীয় ধ্বনি কোনগুলো, এই জিনিসগুলো আমরা পড়েছি তাই না? আচ্ছা, এই ব্যাপারগুলো, তারণজাত ধ্বনি কোনটা, কোনটা কম্পোজাত ধ্বনি, এই ব্যাপারগুলোই তোমার ঘুরে ফিরে আসবে ধ্বনি বর্ণ থেকে, যেটা তোমার পারা 100% ফরজ কাজ, এটা না পারলে তোমাদেরকে ফেলে দেওয়া উচিত ছাদ থেকে। এরপরে দেখো পরবর্তী যে টপিক সেটা হচ্ছে সমাস। সমাস থেকে প্রশ্ন আসবে, সন্ধির চাইতেও সমাস গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখো, সন্ধির চাইতেও সমাস গুরুত্বপূর্ণ। সো সমাস থেকে কি কি প্রশ্ন আসবে আমি লিখে দিচ্ছি, কোন কোন টপিকগুলো পড়বো, আমরা পড়বো হচ্ছে রেড কালি ইউজ করব, আমরা পড়বো হচ্ছে তৎপুরুষ সমাস। কি পড়বো আমরা, তৎপুরুষ সমাস পড়বো, ডেফিনেটলি আমরা কর্মধারয় সমাস পড়বো, কি পড়বো, কর্মধারয় সমাস, তৎপুরুষ এবং কর্মধারয় সমাস। এরপরে আমরা পড়বো হচ্ছে প্রাদি সমাস, কি পড়বো, প্রাদি সমাস। এরপরে আমরা পড়বো নিত্য সমাস, কি পড়বো, নিত্য সমাস। এগুলো আমাদের অবশ্যই পড়তে হবে, উপমান কর্মধারয় থেকে কিন্তু প্রশ্ন আসে বলে দিচ্ছি, সো কর্মধারয় তৎপুরুষ বাদ দেয়া যাবে না। এরপরে প্রাদি সমাস, নিত্য সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস, এখান থেকে প্রশ্ন আসে, ডেফিনেটলি এখান থেকে প্রশ্ন আসবে। সো সন্ধির চাইতেও কি ইম্পর্টেন্ট, তোমার সমাস ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো তোমরা অলরেডি বুঝতে পারছো এই টপিকগুলো আমাদের ক্লিয়ার করা হয়ে গেছে, রাইট, এই টপিকগুলো ক্লিয়ার। সো আমরা কি পরের স্লাইডে যাব নাকি যাব না সেটা একটু দ্রুত কমেন্ট করে জানাও। আমাদের এই টপিকগুলো ক্লিয়ার, এখান থেকে কোথা থেকে প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন আসবে, কোনটা ইম্পর্টেন্ট বলে দিয়েছি। এবার দ্রুত কমেন্ট করে জানাও আপুকে যে আমরা পরের নেক্সট স্লাইডে কি যাব নাকি যাব না, দ্রুত। জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিং এ কে আছো, আমি ছিলাম, আমি পরীক্ষা দিয়েছি, ওইখানে পরীক্ষা দিয়ে আমি জাহাঙ্গীরনগর সি ইউনিটে সেকেন্ড হয়েছি। সো পরীক্ষা দাও, এটা একটা লাকি জায়গা। নেক্সট স্লাইডে যান। ওকে, দ্রুত আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাব। ওকে, সো নেক্সট স্লাইডে দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে। প্রথম টপিক হচ্ছে কি বলো, উপসর্গ। আচ্ছা, উপসর্গ থেকে তোমাদের অনেক প্রশ্ন আছে যে আপু উপসর্গ পড়বো, অনেক বড় একটা টপিক। আচ্ছা, উপসর্গ থেকে আমরা কি পড়বো, জাস্ট সিলেক্টিভ কিছু জিনিস পড়বো, সেটা কি, সেটা আমরা পড়বো হচ্ছে বিদেশি উপসর্গ। কি পড়বো, বিদেশি উপসর্গ। আচ্ছা, উপসর্গ আর লিখলাম না, বিদেশি উপসর্গ পড়বো। এরপরে আমরা পড়বো হচ্ছে অর্থ। এই অর্থ মানে কি, কি অর্থে উপসর্গটা ব্যবহৃত হয়েছে, যেমন উপজেলা, উপশহর, উপধর্ম, উপকণ্ঠ, 4টা ওয়ার্ড দিয়ে দিবে, বলবে এই আন্ডারলাইন করে দিবে, বলবে এইখানের এই উপটা কি অর্থে বসছে। সো এই অর্থটা তোমার জানা খুবই জরুরি, ঠিক আছে। পদ মানে যে খারাপ, কু অর্থে ব্যবহৃত, এটাও তোমার মাথায় রাখতে হবে। সুতরাং উপসর্গের অর্থটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং সেই সাথে জাস্ট কয়েকটা সিলেবাসে বিদেশি উপসর্গ আছে, আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, হিন্দি উপসর্গ, এই উপসর্গগুলো একটু মনে রাখবা, জাস্ট শেষ, আর কিচ্ছু পড়তে হবে না। ওকে, এবারে চলে যাচ্ছি প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় থেকে তুমি কি পড়বা, প্রকৃতি প্রত্যয় থেকে তুমি যাবা একদম একটা লাভ দিয়ে তদিত প্রত্যয়ে যাবা, ঠিক আছে, তদিত প্রত্যয়, ঠিক আছে। তদিত প্রত্যয়ে গিয়ে তুমি কি পড়বা, দেখবা
কিছু বিদেশি তদিত প্রত্যয় রয়েছে, বিদেশি বিদেশি, ঠিক আছে, সেই বিদেশির প্রতি ফোকাস দিবা। কি পড়বা? বিদেশি তদিত প্রত্যয়। তোমাদের কি প্রত্যয় পড়তে হবে না, তোমাদের সংস্কৃত প্রত্যয় পড়তে হবে না, তোমরা কি পড়বা? একটা লাফ দিয়ে বিদেশি প্রত্যয় পড়বা, শেষ, আর কিচ্ছু পড়তে হবে না। পদ প্রকরণ, এই যে পদ, এখান থেকে তোমার প্রশ্ন আসবে হচ্ছে নাউন। আচ্ছা আমি একটু ইংলিশে লিখে দিচ্ছি, নাহলে প্যাস লাগবে তোমাদের মাথার ভিতর বিশেষণ বিশেষণ করতে করতে। নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুটা পার্টই তোমরা পড়বা। এখান থেকে যত ধরনের পার্ট আছে, বিশেষণের বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, এই টাইপের যত যত ধরনের পার্ট আছে সব পড়বা, কিন্তু নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যেই থাকবা। আর আশেপাশে কিছু দেখার দরকার নাই। এই শেষ মুহূর্তে মাথাটাকে আল্লাহর ওয়াস্তে একটু চাপ কমাও, মাথাটা এমনি নষ্ট হয়ে যাচ্ছে চিন্তা করতে করতে। এই সময় এত চিন্তা করতে হবে না, দেখবা সব চুল পেকে গেছে। একটু কমাই দাও, পড়াটা একটু কমাই দাও, সিলেক্টিভ কিছু পড়ো এবং মেক শিওর দ্যাট যেগুলো পড়ছো সেখান থেকেই যেন প্রশ্ন আসে। ইম্পর্টেন্ট সিলেক্টিভ জিনিস পড়বা এখন, ঠিক আছে? কারণ বাকি যেগুলো আছে সেগুলো তুমি এতদিন পড়ে আসছো, তুমি সব পারো, তুমি সব পড়ছো, আমি এইটুকু বিশ্বাস করি। এই মুহূর্তে আমার সাথে কয়জন আছে দেখি? এই মুহূর্তে আমার সাথে 400 স্টুডেন্ট আছে, 400 স্টুডেন্ট। এই 400 স্টুডেন্ট সব পড়েছে, সব পারে, এটা আমি জানি। সো যেটা হবে আমরা সিলেক্টিভ কিছু এখন পড়বো, ঠিক আছে? আমার ক্লাস দেখে ভয় লাগতেছে, আমার ক্লাস দেখে কেন ভয় লাগতেছে? ওকে, ক্লাস দেখে ভয় পাওয়ার কিছু নাই। রাত পোহাইলে তোমার পরীক্ষা, সেটা চিন্তা করো এবং সিরিয়াস হও। ভয় পাওয়ার দরকার নাই, সিরিয়াস হইতে হবে। তোমরা ভয় পেয়ে ধরো মাথা ঘুরে পরীক্ষার হলে পড়ে গেলা, তাতে লাভ কি? লাভ লস কি? কারো কোনো লাভ লস নাই। সুতরাং ভয় পাওয়ার দরকার নাই, সিরিয়াস হও। এরপরে এখন আমরা কি করব দেখো, এখন আমরা পড়বো হচ্ছে ক্রিয়ার কাল। আচ্ছা বৃত্তিয়ার কাল, টাইম, তাই না? টাইম। এখান থেকে নিত্যবৃত্ত, নিত্যবৃত্ত ব্যাপারটা আমরা একটু পড়বো, ঠিক আছে? যেটা হচ্ছে অভ্যাসগত। নিত্যবৃত্ত, নিত্যবৃত্ত যেটা অভ্যাসগত, ঠিক আছে? আর ঘটমান, ঘটমান তোমরা দেখলেই পারো, তাই না? ঘটমান দেখলেই পারবা, ঠিক আছে? কন্টিনিউয়াস টেন্স, সো এটা দেখলেই পারবা। তাহলে নিত্যবৃত্তটা একটু পড়বা, ওকে? নিত্যবৃত্ত, এবং সেই সাথে কি পড়বা? পুরা ঘটিত, পুরা ঘটিত, পুরা ঘটিত, পারফেক্ট টেন্স, পুরা ঘটিত, নিত্যবৃত্ত, এই দুটো একটু পড়বা, ঠিক আছে? আপু আছি, ওকে। আচ্ছা থাকো। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, পরবর্তী টপিক হচ্ছে বাক্য। কি পড়বা এখান থেকে? তোমরা নিজেরাও জানো। এখান থেকে পড়বা হচ্ছে সরল, জটিল এবং যৌগিক বাক্য। সরল, জটিল, যৌগিক বাক্য পড়বা, তাহলেই এইটুকু ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে নিশ্চয়ই প্রশ্ন দিবে না বাক্যের কয়টা গুণ আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা কাকে বলে বলো, বাক্য কাকে বলে বলো, জীবনেও আসবে না। কি আসবে? সরল, জটিল, যৌগিক বাক্য। সো এই তিনটা জাস্ট পড়ে ফেলো, শেষ। এরপর শব্দের শ্রেণী বিভাগ, কিচ্ছু পড়তে হবে না, জাস্ট তুমি চলে যাও বিদেশি শব্দে। বিদেশি শব্দ, বিদেশি শব্দ, এই বিদেশি শব্দ থেকে পর্তুগিজ ভাষা, ফার্সি ভাষা, ফরাসি ভাষা, আরবি ভাষা, এই ভাষার শব্দগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে? ওলন্দাজ, ঠিক আছে? এই শব্দগুলো একটু পড়ে ফেলবা, ওকে? আচ্ছা, উপসর্গের মিনিং এর ক্ষেত্রে বিদেশি উপসর্গের মিনিং পড়বো না। উপসর্গের মিনিং এর ক্ষেত্রে সব মিনিং পড়তে হবে, ঠিক আছে? মিনিং গুলো পড়তে হবে। তোমাদের খুব সুন্দরভাবে স্লাইড দেওয়া আছে, স্লাইড গুলো থেকে জাস্ট মিনিং গুলো পড়ে যাবা। আর বিদেশি উপসর্গ মুখস্থ করবা। তোমাকে প্রশ্ন দিবে নিচের কোনটি ফার্সি উপসর্গ, অপশন দিয়ে দিবে, তোমাকে দাগাইতে হবে। আর উপসর্গের অর্থ থেকে টোটালি আলাদা প্রশ্ন আসবে, যে এই উপসর্গটা দিয়ে দিবে, উপসর্গ বলবে এটা কোন অর্থে বসছে, তখন তোমাকে অর্থ জানতে হবে, ওকে? আচ্ছা, আজকে যে আর পড়তেই পারবো না। কেন পড়তে পারবা না? তোমাদের কি হাত পা কাটা হয়ে গেছে? তোমাদের কি হয়ে গেছে? কিচ্ছু হয় নাই। পরীক্ষার আগের দিন জাস্ট চোখ বুলাইতে হয়। তোমাদেরকে আমি অনেক শর্ট করে দিচ্ছি এর জন্য। আমি কিন্তু তোমাদের বলতেছি না সব পড়ো, সব পড়ো, শর্ট করে দিচ্ছি, জাস্ট এইটুকু পড়ো, এইটুকু পড়ো। এটা কেন? জাস্ট স্লাইটলি চোখ বুলাই যাও, যেন তোমার মাথায় জিনিসটা থাকে। কারণ পরীক্ষায় প্রশ্ন যখন এগুলো থেকেই আসবে, তখন তোমার মনে পড়বে যে মিমাপু এটা পড়তে বলছিল, কিন্তু আমি এটা পড়ি নাই, তখন কিন্তু আফসোস হবে। জন্য জাস্ট চোখ বুলাই যাবা, ঠিক আছে? সমাস পড়বো না, ওকে? সমাস পড়ো না, তাহলে সমাস বাদে সব পড়ো, ঠিক আছে? চান্স হইলে মাইক ভাড়া নিব চিল্লানোর জন্য, ওকে? তোমার চান্স হইলে আমি তোমার হয়ে চিল্লাই দিব, কোনো সমস্যা নাই, মাইক ভাড়াও নিতে পারো, ওকে?
জার্নি করে সব ভুলে গেছি, জার্নি করে সব ভুলে যাওয়ার মতো কিচ্ছু হয় নাই। তুমি জার্নি করতেছো ট্যুরে যাওয়ার জন্য না, এটা কোনো ট্যুর না। এই জার্নিটা তোমার লাইফের জার্নিটাকে চেঞ্জ করে দিবে। এই জার্নিটা তোমার ভর্তি পরীক্ষার জার্নি, তুমি পরীক্ষা দিতে আসছো, এটা জার্নি না, ঠিক আছে? এটাও তোমার পরীক্ষার প্রিপারেশনের একটা পার্ট, সুতরাং এটা মাথায় রাখতেই হবে। সমার্থক শব্দ থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেক্ষেত্রে তোমরা কি করবা জানো? সমার্থক শব্দ থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু দেখবা। বিপরীত শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ, এই পুরোটাই হচ্ছে বিরোচন পার্ট। সো বিরোচন পার্ট থেকে জাহাঙ্গীরনগরে অলওয়েজ প্রশ্ন থাকে, বরাবরের মতো এবারও প্রশ্ন থাকবে, ঠিক আছে? ওকে, এবার পরবর্তী স্লাইডে আমরা একটু যাচ্ছি। দেখো প্রবাদ বাক্য, প্রবাদ বাক্যকে গুরুত্ব দেওয়ার এত দরকার নাই, কারণ এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমি কেটে দিলাম, কমাই দিলাম। ওকে, প্রবাদ বাক্য থেকে খুব একটা প্রশ্ন আসে না, বাট বানান, এই বানান থেকে ডেফিনেটলি তোমার প্রশ্ন আসবেই আসবে। বানান থেকে কেমন প্রশ্ন আসবে? ওই যে বানান শুদ্ধিকরণ, অশুদ্ধিকরণ, ঠিক আছে? এই ব্যাপারগুলো তোমার মাথায় রাখতে হবে। কোনটা প্রয়োগ, কোনটা অপপ্রয়োগ, এটা তোমার মাথায় রাখতে হবে। তোমাদের সাথে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে তোমরা তো অনেক টেনসড হয়ে আছো। আমরা তো বাংলা বিভাগের স্টুডেন্ট, আমরা বাংলা বিভাগে আমি পড়াশোনা করছি। তো আমি যখন ফাইনাল পরীক্ষার পর ভাইবা দিতে যাই, আমাদের ফাইনাল পরীক্ষার পর ভাইবা হয়, তো আমাদেরকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় বানান, ঠিক আছে? আমাদের একটা খাতা কলম দেয়, বানান লিখতে বলে। এবং আরেকটা বিষয় কি জানো, আমরা যখন ফাইনাল পরীক্ষা দিই বা টিউটোরিয়াল পরীক্ষা দিই, আমরা যাই লিখি না কেন, যাই উত্তর করি না কেন, উত্তর প্রাসঙ্গিক হোক অপ্রাসঙ্গিক হোক, যেটাই হোক না কেন, স্যাররা সবার আগে বানান খেয়াল করে যে তুমি বানান ভুল করছো নাকি বানান ঠিক লিখেছো। সো আমাদের বাংলার ক্ষেত্রে খুবই পরিমাণে খেয়াল করা হয় এই টপিকটাকে। সুতরাং এখান থেকে তোমাকে তো অবশ্যই প্রশ্ন দিবে, সো বানানটা তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। আচ্ছা, এরপরে উচ্চারণ। দেখো বানান উচ্চারণ একই জিনিস, সো বানান থেকে প্রশ্ন আসলে উচ্চারণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই, ঠিক আছে? ওকে, অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটা খুবই আগে আসছিল, সো এটাও এবার তুমি স্কিপ করতে পারো, ঠিক আছে? কিন্তু বিরোচন পাঠ থেকে পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এই ব্যাপারগুলো বাদ দিতে পারবা না। এখান থেকে ডেফিনেটলি তোমার 3 থেকে 4টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা টপিক থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসবে। সুতরাং তুমি এই সবগুলো ব্যাপার মানে মুখস্থ যে পার্টটা, এটা পুরোটাই বাদ দিতে পারবা না, এই পুরোটাই তোমাকে পড়তে হবে, ঠিক আছে? ওকে, এরপরে চলেন আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে দেখেন। যারা যারা ঘুম হারাম করে ফেলছেন জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য, আপনাদের জন্য আমাদের পরবর্তী কোর্স, সেটা হচ্ছে অল ইন ওয়ান কোর্স। এই অল ইন ওয়ান কোর্সে আমাদের একটি কোর্সেই আমরা রাজশাহী, চট্টগ্রাম, জিএসটি, 7 কলেজ বললে ভুল হবে, 7 বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইউনিভার্সিটি। সো আমাদের পরবর্তী টার্গেট কি বলতো? আমাদের জাহাঙ্গীরনগরের পরবর্তী টার্গেট হওয়া উচিত অবশ্যই রাবি। আমাদের জাবির পরবর্তী টার্গেট, যেহেতু আমাদের পরবর্তী পরীক্ষা রাবি, চবি, গুচ্ছ, এবং এই 3টা মেইন টার্গেট আমাদের, রাবি, চবি, গুচ্ছ, তাই না? এর পরবর্তীতে সুতরাং যারা আমরা জাহাঙ্গীরনগর পরীক্ষা শেষ করে ফেলবো, পরীক্ষা দেওয়ার পরবর্তী সময় একদম দ্রুত এনরোল করে ফেলবো আমাদের অল ইন ওয়ান কোর্সে। এই অল ইন ওয়ান কোর্সে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদেরকে একটা সামগ্রিক প্রিপারেশন নেওয়া হবে। এই সামগ্রিক প্রিপারেশনের মাধ্যমে তুমি সবগুলো ইউনিটে, সবগুলো ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবা। আমি যখন ঢাবির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঢাকা ভার্সিটির জন্য আমার অ্যাডমিশন টাইমে, তখন দেখা গেছে যে ঢাকা ভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন সেটার সাথে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যার জন্য আমি জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন, রাজশাহীর কোশ্চেন প্যাটার্ন, চট্টগ্রামের কোশ্চেন প্যাটার্ন আমি বুঝতেছিলাম না, যার জন্য কিন্তু অনেক হিমশিম খাইতে হয়েছে। সো তোমাকে কোশ্চেন প্যাটার্ন বুঝতে হইলে অবশ্যই সেই কোর্সে যুক্ত থাকতে হবে। সুতরাং আমরা আশা করব এই জেইউ রিভিশন কোর্স, জেইউ ক্র্যাশ কোর্সের মতোই সর্বাধিক আমরা একটা সাড়া পেতে যাচ্ছি আমাদের আবারও অল ইন ওয়ান কোর্সে, ঠিক আছে? আমি তো অবশ্যই থাকছি তোমাদের সাথে এবং আশা করছি তোমরাও থাকবা। তিতুমির ইউনিভার্সিটি, হ্যাঁ ওই যে বললাম না 7 বিশ্ববিদ্যালয়,
সাত কলেজকে অপমান করি নাই ভাই, আমাকে আবার পরবর্তী দিনে ধরবে ইনবক্সে, আপু আপনি কি বলছেন, যে ইউ না হইলে সোজা বিয়ে, আস্তাগফিরুল্লাহ, এটা আমিও বলতাম। তারপরে দেখা গেছে যে যারা যারা বিয়ের প্রিপারেশন নেবেন, ওই যে দেখা যায় না যে মরতে চায় সে মরে না, অন্য কেউ মরে, ওই যারা যারা বিয়ে করতে চায় তাদের বিয়ে হবে না, অন্য কারো বিয়ে হয়ে যাবে। আমিও ভাবছিলাম জাবিতে চান্স না পাইলে বিয়ে করব, আমার আর জাবিতেই চান্স হয়ে গেছে, আমার আর বিয়ে করাই হলো না। ঠিক আছে, দুঃখের কথা। এবার চলেন আমরা একটু প্রশ্ন সলভ করি। আমরা এই মুহূর্তে, তোমরা এখন শেষ সময়ে আসো, শেষ সময় এখন আমরা জাহাঙ্গীরনগর সি ইউনিটের কয়েকটা প্রশ্ন সলভ করব, দেখব এই প্রশ্নগুলো আমরা পারি কি পারি না, কারণ প্রত্যেকটা সি ইউনিটের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এবার তোমার প্রশ্ন আসবে, সুতরাং আমরা দেখব যে এই প্রশ্নগুলো তুমি উত্তর দিতে পারো কি পারো না। ঠিক আছে, ওকে, দ্রুত দ্রুত কমেন্ট করব এখন আমরা। ঠিক আছে, দ্রুত দ্রুত একদম চটপট কোশ্চেনের অ্যান্সার চাই। মাইকেল মধুসূদন দত্তের নামের সাথে মাইকেল শব্দটি যুক্ত হয়। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজদের শিক্ষায় শিক্ষিত হবার জন্য, দীক্ষিত হবার জন্য তিনি মনে করেছেন যদি ওনাদের ধর্মে ধর্মিত হয়ে যায় তাহলে আমার ইংরেজি সাহিত্য শিক্ষাটা আর একটু স্মুথ হবে, এটা ওনার কনসেপ্ট ছিল। সুতরাং তিনি 1843 সালে সবার প্রথম মাইকেল নামটা তার নামের সাথে সংযুক্ত করেন। ঠিক আছে, ওকে, তাহলে যেটা করতে হবে 1843 আমাদের রাইট অ্যান্সার। ওকে আপু স্লো বলেন, আমি অনেক স্লো বলছি, আর এর চেয়ে বেশি স্লো বললে ঘুমাই যাবেন, সো স্লো বলবো না। এরপরে আমরা চলে যাচ্ছি 2 নাম্বার প্রশ্নে, নিচের কোনটি জটিল বাক্য? এই যে দেখেন বাক্য থেকে প্রশ্ন আসবে বলছিলাম, এবং কেমন প্রশ্ন আসবে বলছিলাম, পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে আপনারা মিমাপুকে একটা ধন্যবাদ দিয়েন, কারণ আমি যেই টপিকগুলো বলছি সেগুলো যদি আসলেই পড়েন তাহলে আসলেই খুবই হেল্প হবে আপনাদের পরীক্ষায়। ঠিক আছে, ওকে, তাহলে দেখেন জটিল বাক্য বের করব আমরা। তিনি এলেন, দেখলেন এবং চলে গেলেন অথবা জয় করলেন, এটা কেমন বাক্য বলতো? এটা একটা যৌগিক বাক্য। কেমন বাক্য এটা? এটা যৌগিক বাক্য। কেন এটা যৌগিক বাক্য? তিনি এলেন, দাঁড়ি দেই তাহলে এটা একটা বাক্য হয়ে যায়। তিনি এলেন, কমার জায়গায় একটা দাঁড়ি দেই তাহলে প্রথম খণ্ড বাক্যটা একটা বাক্য হয়ে যায়, তাহলে এটা যৌগিক বাক্য। উত্তাল সমুদ্রে নৌকাটি ভাসছে, ডেফিনেটলি এটা একটা কি বাক্য বলতো? সরল বাক্য। ওকে, তিনি বই পড়তে পড়তে পায়চারি করছেন, ডেফিনেটলি এটা একটা কি বাক্য? এটা একটা সরল বাক্য। মেঘ করলে বৃষ্টি হয়, তারপর হচ্ছে ময়ূর নৃত্য করলে বৃষ্টি হয়, কেবল কিন্তু কিন্তু করো না, এগুলো তো অবশ্যই সরল বাক্য। তাহলে জটিল বাক্য কোনটা বলেন তো? জটিল বাক্য হচ্ছে এ। জটিল বাক্য আমি শুনেছি যে আজ পরীক্ষা হবে না। আচ্ছা, আমি যদি বলি আমি শুনেছি যে, এখানে যদি আমি একটা দাড়ি দেই, আমি শুনেছি যে, এটা কি একটা বাক্য হইল? আমি শুনেছি যে হবে না, বাক্য হবে না, এর জন্যই এটাকে আমরা বলবো জটিল বাক্য। এটাকে আমরা বলবো জটিল বাক্য। এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোন বাক্য সংকোচনটি শুদ্ধ? এখানে একটা বানান ভুল আছে, বানানটা ঠিক করে দিতেছি। এটা অত্রিম লেখা আছে, এটা অতিক্রম হবে, অতিক্রম করা যায় না যা। আচ্ছা, এবার একটু দেখো বিনা আয়াসে লাভ করা যায় যা। বিনা আয়াসে লাভ করা যায় যা, সেটা আয়াসলভ্য। এটা কি হইল? আয়াসলভ্য মানে কি? আয়াস দিয়ে যেটা লাভ হয়েছে তাহলে সেটা আয়াসলভ্য। কিন্তু বলছে আয়াস দিয়ে লাভ হয় না, তাহলে কি সেটা আয়াসলভ্য হবে? হবে না, তাহলে এটা ভুল উত্তর। পরবর্তী, উদিত হচ্ছে এমন, এটাকে কি উড্ডীয়মান বলে নাকি উদীয়মান বলে? একটু বলো তো। ক খ গ ঘ, বাহ কি সুন্দর অ্যান্সার, ক খ গ ঘ। আচ্ছা, মৃত্তিকা দিয়ে নির্মিত যা তাকে বলা হয় মৃৎময়, ডেফিনেটলি না। মৃত্তিকা দিয়ে নির্মিত যা তাকে বলা হয় মৃৎ শিল্প, মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সো ডেফিনেটলি সেটা মৃৎ শিল্প, মৃৎময় না, তাহলে এটাও ভুল। ওকে, উদিত হচ্ছে এমন, এটাকে বলা হয় উদীয়মান। কি বলা হয় বলো তো? উদিত হচ্ছে এমন, এটাকে বলা হয় উদীয়মান। ডেফিনেটলি এটা সঠিক বানানটা হচ্ছে উদীয়মান। ঠিক আছে, তাহলে এটাও ভুল। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো তো? রাইট অ্যান্সার হবে অপশন সি, অতিক্রম করা যায় না যা, সেটা হচ্ছে অনতিক্রম্য। আরেকটা ব্যাপার জানাই রাখি, সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে
আসে যা সহজে অতিক্রম করা যায় না, যা সহজে অতিক্রম করা যায় না, সেটার বাক্যটার সংকোচন কি হবে বলো তো? দূরতিক্রম্য, দূরতিক্রম্য, যা সহজে অতিক্রম করা যায় না। ওকে, পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্ন, ভারত সরকার কাজী নজরুল ইসলামকে কত সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? একটু আগেই বলছি যে দেখেন এই উপাধি থেকে প্রশ্ন আসবে এবং এই প্রশ্নটাও আমি মুখে বলে দিছি, এটাও আসছে। সো দেখেন এটার রাইট আনসার কি হবে? একটু দ্রুত কমেন্ট করেন, একটু দ্রুত কমেন্ট করেন। ভারত সরকার কাজী নজরুল ইসলামকে 1960 সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। 1960 সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। জটিল বাক্য, হ্যাঁ ওটা জটিল বাক্য। ওকে, কবি কঙ্কন কাকে বলা হয়? কবি কঙ্কন যাকে বলা হয় তিনি মঙ্গল কাব্যের চণ্ডীকাব্য লেখেন, ঠিক আছে, এবং এনার নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। আমি বলছিলাম যে সাহিত্য থেকে প্রশ্ন আসবে, সো সাহিত্য থেকে এই টাইপের প্রশ্ন আসে, এই টপিকটা হচ্ছে সাহিত্য টপিকের আন্ডারে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাক্যে ক্রিয়া উহ্য রয়েছে? মানে এই কোন বাক্যে ক্রিয়াটা এখন অ্যাবসেন্ট, ক্রিয়া এখানে অনুপস্থিত, এটা একটু দেখবো। নিচের কোন বাক্যে ক্রিয়া অনুপস্থিত? দেখেন আমাদের 6 নাম্বার প্রশ্ন, পেছনে তাকিয়ে কি দেখো? এটা একটা ভার্ব। উত্তাল সমুদ্রে নৌকা ভাসছে, এটা একটা ভার্ব। তার ডাক শুনে কেউ এলো না, এটা একটা ভার্ব। ওখানে কে রে, এখানে কোনো ভার্ব পাচ্ছি না, সো এখানে ক্রিয়া উহ্য রয়েছে। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ নয় কোনটা? এখান থেকে এই টাইপের প্রশ্নগুলো আমাদের আসে। মৃণালিনী, রাজসিংহ, বিজ্ঞান রহস্য ডেফিনেটলি বঙ্কিমচন্দ্রের, কিন্তু রাজস্বী কার বলেন তো? রাজস্বী হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস, সুতরাং এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের উপন্যাস নয়। এটা কি? এটা হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস। এবার আমরা চলে যাচ্ছি 8 নাম্বার প্রশ্নে, কবি সুকান্ত কোন যুদ্ধ দ্বারা আলোড়িত? কবি সুকান্ত ভট্টাচার্য, যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি কিশোর কবি। কি বলি? কিশোর কবি। সুকান্ত ভট্টাচার্য, যাকে আমরা বলি কিশোর কবি, যাকে আমরা কি বলি? কিশোর কবি বলি। সো এই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, যিনি মাত্র 21 বছর বয়সে মারা গিয়েছেন, তিনি কোন যুদ্ধ দ্বারা আলোড়িত? তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বারা আলোড়িত। আলোড়িত মানে ইন্সপায়ার্ড, ঠিক আছে, অনুপ্রাণিত। এই যুদ্ধের প্রভাবটা তার মধ্যে ছিল। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিশেষ্য পদ? আচ্ছা, এখানে একটু ভুল আছে, পরের প্রশ্নে আমরা যাব। মনুসংহিতা মানে কি? মনুসংহিতা মানে কি? আচ্ছা, এটা কাইন্ড অফ চর্যাপদ, এটা কাইন্ড অফ একটা চর্যাপদের মতো একটা বই। এটা হচ্ছে মনুপ্রণীত, আমরা কি পরিমাণে কি আচরণ করব, কি আচরণ করব না, সেই সংক্রান্ত একটা আচরণীয় গ্রন্থ। সো মনুসংহিতা হচ্ছে মানুষের একটা আচরণ বিধি সংক্রান্ত গ্রন্থ, ঠিক আছে, মানুষের আচরণ বিধি সংক্রান্ত একটা গ্রন্থ হচ্ছে মনুসংহিতা। 10 নাম্বার। এবারে চলে যাচ্ছি 11, কোন বর্ণটির নিজস্ব ধ্বনি নাই? খুব সুন্দর একটা প্রশ্ন আসছে, এই প্রশ্ন দিয়ে আমি আপনাদেরকে একটা পড়াই দিচ্ছি। দেখেন, মূর্ধন্য এবং ইয়, মূর্ধন্য ও কাইটা দিলাম, মূর্ধন্য এবং ইয়, এই যে দুটো বর্ণ আমি লিখলাম, এই দুটো বর্ণের কোনো নিজস্ব ধ্বনি নাই, ঠিক আছে, এই দুটো বর্ণের কোনো নিজস্ব ধ্বনি নাই। ধ্বনি নাই মানে কি? এদের কোনো নিজের কোনো উচ্চারণ নাই, মানে কোনো সাউন্ড নাই। ধ্বনি মানে কি? আওয়াজ বা সাউন্ড। এদের কোনো নিজস্ব আওয়াজ বা সাউন্ড নাই। তাহলে 11-র উত্তর কি হবে? 11-র উত্তর হবে ইয়। 11-র উত্তর হবে ইয়। ইয় এবং মূর্ধন্য এর কোনো নিজস্ব ধ্বনি নাই। এটা কিন্তু বিসিএস এ আসছিল, বিসিএস এ আসা প্রশ্ন এবং একই সাথে জাহাঙ্গীরনগরের সি ইউনিটে আসা প্রশ্ন।
এবার 12 নাম্বার প্রশ্ন, একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে, ডাল ছেড়ে উঠতে আর অন্য ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি? উদ্ধৃতিটি কোন রচনার, কোন রচনা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে? ঠিক আছে, কোন রচনা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে? 12 নাম্বার প্রশ্ন, একটু দ্রুত অ্যান্সার চাই, দ্রুত। ভেরি গুড, এটার অ্যান্সার হচ্ছে মাসি পিসি, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কোন উপন্যাস গুচ্ছ মানিক বন্দ্যোপাধ্যায়ের? কবি, হাসুলি বাকের উপকথা, পঞ্চগ্রাম। 4 অধ্যায়, গোড়া, যোগাযোগ। আমরা জানি গোড়া কার বলেন তো? 4 অধ্যায় গোড়া, এটা হচ্ছে রবীন্দ্রনাথের, তাহলে ডেফিনেটলি এটা মানিকের না। খোয়াবনামা, চিলেকোঠার সেপাই, এগুলা কার বলেন তো? আখতারুজ্জামান ইলিয়াসের, আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা, চিলেকোঠার সেপাই। জননী, দিবারাত্রির কাব্য এবং শহরতলী, এটা কার? আর হাসুলিবাকের উপকথা, এটা কার বলেন? 13 নাম্বারের অ্যান্সার কি হবে? 13 নাম্বার প্রশ্নের উত্তর মাসি পিসি। হ্যাঁ, এটা 12 নাম্বার প্রশ্নের উত্তর ছিল, এটা শেষ আলহামদুলিল্লাহ। এবার আমরা 13 নাম্বার প্রশ্নের উত্তর দাগাচ্ছি, একটু দ্রুত অ্যান্সার করেন। কোন উপন্যাস গুচ্ছ মানিক বন্দ্যোপাধ্যায়ের? রাইট অ্যান্সার কি হবে? ভেরি গুড, তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে জননী, দিবারাত্রির কাব্য এবং হচ্ছে শহরতলী, এই তিনটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। সো অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, সো নেক্সট প্রশ্ন, স্লথ শব্দের বিপরীত শব্দ কি? যেইও কোশ্চেন রিপিট হয় না, যেইও কোশ্চেন রিপিট হয় না, বাট ওই প্যাটার্নেই আলাদা প্রশ্ন হয়, একই প্রসঙ্গ সেখান থেকে আলাদা প্রশ্ন করা হয়। একটু দ্রুত দেখেন, স্লথ এর বিপরীত শব্দ, স্লথ এর বিপরীত শব্দ কি? স্লথ এর বিপরীত শব্দ কি হবে? একটু দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত। স্লথ এর বিপরীত শব্দ হচ্ছে অপশন সি, তরিত। অপশন সি, স্লথ এর বিপরীত শব্দ হচ্ছে অপশন সি, তরিত। 14 নাম্বার পারি না। আচ্ছা, স্লথ এটা হচ্ছে ধীর স্থির বুঝাচ্ছে, চুপচাপ, মানে যে জিনিসটা হচ্ছে স্টেবল, ধীর স্থির। আর তরিত মানে হচ্ছে চলছে, চলমান, ধাবমান। ঠিক আছে, এটার বিপরীত শব্দ। ওকে, এরপরে নিচে কোন বানান গুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ, সবগুলো বানানই ভুল, সেটা কোনটা হবে? নিক্কণ, সূচগ্র অনূর্ধ্ব, অনুর্বর ঊর্ধ্বগামী, শুদ্ধ শুদ্ধি, ভুরি ভুরি ভুরিওয়ালা, মাতৃভাষা। আমরা জানি মাতৃভাষা বানানটা ঠিক আছে, রানী, বিকিরণ, দুরতিক্রম। তাহলে বলতে হবে আমাদের কোন গুচ্ছ মানে কোন অপশনটার সবগুলো বানানই ভুল, সবগুলো বানানই ভুল। আপু আপনি কাল শহীদ মিনারে থাকবেন, দেখা করবেন না আমাদের সামনে? হ্যাঁ, আমরা সবাই থাকবো, লিজেন কেয়ার টিম, পুরা লিজেন কেয়ার টিম থাকবো ইনশাল্লাহ শহীদ মিনারের সামনে থাকবো, আপনাদের সবার সাথে দেখা করব। দ্রুত দেখা করতে চলে আসবেন আমাদের সাথে, এবং অবশ্যই আপনাদের পরিচয় দিবেন যে আপু আমি অমুক, চিনতে পারছেন আমি এই যে ক্লাস করতাম, ঠিক আছে? কারণ আপনাদের তো সামনাসামনি দেখি নাই। ওকে, আমি খুবই আগ্রহী আপনাদের সবার সাথে দেখা করবার জন্য। প্রশ্ন রিপিট না হলে এগুলো পড়ে কি কোনো লাভ আছে? না ভাই, এগুলো পড়ে লাভ নাই। এগুলো হচ্ছে জাপানিজ ভাষা, আর আপনাকে প্রশ্ন দিবে হচ্ছে ওলন্দাজ ভাষা থেকে, তাই না? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো হচ্ছে আপনার যেই টপিক থেকে আসা হয়েছে সেই টপিক থেকে সেম প্রশ্নই আসবে, জাস্ট এই শব্দগুলো, এই অপশনগুলোই আসবে না। সো আপনাকে এটা পড়তে হবে। আপনি যদি নাই জানেন যে আপনাকে এই প্রশ্নগুলো দেয়া হবে, তাহলে আপনি কি পড়বেন, তাই না? প্রশ্ন রিপিট হবে না, বাট এই কোশ্চেনই আসবে, অপশন চেঞ্জ করে দিবে। তখন আপনি কি বলবেন বলেন? তখন তো বলবেন যে আপু পড়ে গেছি, বাংলা আসছে, জাপানি ল্যাঙ্গুয়েজ। ওকে, বিকালে থাকবেন কি না? বিকালে থাকবো কিনা আমি জানি না, সকালের দিকে থাকবো, দিনের বেলা আর কি থাকার চেষ্টা করব, সন্ধ্যার দিকে হয়তোবা থাকা হবে না। ওকে, এবার রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে, আমরা চলে যাচ্ছি, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি 15। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মধ্যে কি কি অনুভূতি সঞ্চার হয়? উষ্ণতা, সাহস এবং দেশপ্রেম। তিনটা অনুভূতি তার মধ্যে সঞ্চারিত হয়, তিনটা অনুভূতি।
রেইনকোট গায়ে দিয়ে তার মধ্যে তিনটা অনুভূতি সঞ্চারিত হয়, সেটা হচ্ছে কি কি? সেটা হচ্ছে উষ্ণতা, সাহস এবং দেশপ্রেম। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনটি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি? অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি, যেটা আমার অনুভূতির ফলে তৈরি হয় এবং এটা হচ্ছে একটা কাল্পনিক ধ্বনি। ঠাঠা রোদ, গরম গরম জিলাপি, জ্বর জ্বর লাগছে, ভয়ে ভয়ে ছিলাম। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? আপু আমাকে দেখলে চমকে যাবে, আস্তাগফিরুল্লাহ। না, চমকে যাব না, আমি জানি আপনার মাসুম, আপনার কমেন্টগুলো আমি জানি, তোমাদের আইডিগুলো বইলো যে আপু আমি কিন্তু ওইটা, তাহলে আমি তোমাদের কমেন্টগুলো জানি, আমার প্রত্যেকের কমেন্ট মনে আছে, তোমরা কি কি হচ্ছে জানাইতা, আপুর ক্লাসে কি কি বলতা, সব মনে আছে। এক্সাম হচ্ছে 4:40 থেকে 5:40। ওকে, দিনের বেলা এসো, সকালের দিকে ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে? ওকে, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার একটু দ্রুত অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি, অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি, একটু দ্রুত অ্যান্সার করতে হবে। অনেকগুলো আওলা ঝাউলা অ্যান্সার দেখতে পাচ্ছি, আওলা ঝাউলা অ্যান্সার। ওকে, অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি মানে কি বলতো? অনুভূতিজাত কাল্পনিক ধ্বনিতে সাউন্ড হইতে হবে অনুভূতিজাত। ভয়ে ভয়ে ছিলাম, এটা কাল্পনিক ধ্বনি না। ভয়ে ভয়ে থাকা একটা কাল্পনিক ধ্বনি না। গরম গরম, এটাও কাল্পনিক ধ্বনি না, ঠিক আছে? জ্বর জ্বর লাগছে, এটা কাল্পনিক ধ্বনি না। কিন্তু ঠাঠা রোদ, একটু দেখো তো, রোদ কি কখনো ঠাঠা হয়? ঠাঠা হয় না, কিন্তু আমি কল্পনা করে নিচ্ছি যে রোদটা অনেক ঠাঠা, সো এটাকে আমরা বলবো অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি। সো অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, অ্যাবস্ট্রাক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটা? আমি সানজিদা আপু, জি আপনি সানজিদা, আমি আপনাকে খুব ভালো মতো চিনি, কমেন্টে দেখা করবেন ইনশাল্লাহ। ওকে, অ্যাবস্ট্রাক্ট এর বাংলা পরিভাষা কোনটা? অ্যাবস্ট্রাক্ট এর বাংলা পরিভাষা কোনটা? একদম মুখস্থ বিদ্যা থেকে প্রশ্ন আসছে ভাই, একটা একদম মুখস্থ বিদ্যা। অ্যাবস্ট্রাক্টের বাংলা পরিভাষা হচ্ছে বিমূর্ত, ঠিক আছে? বিমূর্ত। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অ্যাবস্ট্রাক্টের বাংলা পরিভাষা হচ্ছে অপশন সি, বিমূর্ত। পরবর্তী প্রশ্ন, জগৎ প্লাস ঈশ, এই যে জগদীশ কোন সন্ধির দৃষ্টান্ত? জগৎ প্লাস ঈশ, ঠিক আছে? জগৎ প্লাস ঈশ কোন সন্ধির দৃষ্টান্ত? জগৎ প্লাস ঈশ এটা কোন সন্ধির দৃষ্টান্ত? ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, নিপাত নিষিদ্ধ সন্ধি, কোনোটাই নয়। রাইট অ্যান্সার কি হবে? আমাদের 19 নাম্বার প্রশ্ন, 19 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, চমকে যাব না, চমকে যাব না, দেখা যাক। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। আমাদের 19 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে? আমাদের রাফি অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, রাইট অ্যান্সার কি হবে? স্বরসন্ধি অনেকে বলছে, অনেকে বলতেছে সি নিপাতনে সিদ্ধ সন্ধি, অনেকে বলতেছে ডি, কোনোটাই না। কোনোটা না হইলে কি হবে ভাই, আমার মাথা? আচ্ছা, রাইট অ্যান্সার কি হবে? দ্রুত অ্যান্সার করো। রাবিতে চান্স পেলে জাহাঙ্গীরনগর যাব সব আপু ভাইয়াদের সাথে দেখা করতে ইনশাল্লাহ। আচ্ছা, এসো, রাবিতে চান্স পাও এটাও দোয়া রইলো, জাবিতেও চান্স পাও এটাও দোয়া রইলো, ঠিক আছে? ওকে, পরবর্তী আমাদের যে প্রশ্ন, জগদীশ কোন সন্ধির দৃষ্টান্ত? রাইট অ্যান্সার কি হবে বলো? একটু দ্রুত অ্যান্সার করো। একটু দ্রুত অ্যান্সার করো। জগদীশ কোন সন্ধির দৃষ্টান্ত? জগদীশ কোন সন্ধির দৃষ্টান্ত? আচ্ছা, মাথায় একটু সুন্দর মতো গেথে রাখো, জগদীশ কোন সন্ধির দৃষ্টান্ত। একটু দেখো এখানে যে জগদীশ, এই যে এখানে লাস্টে কি আছে, এটা একটা ব্যঞ্জন ধ্বনি, রাইট? এটা একটা ব্যঞ্জন সন্ধি মানে ব্যঞ্জন ধ্বনি। এটা কি আছে? এটা আছে হচ্ছে স্বরসন্ধি মানে স্বরধ্বনি, রাইট? এটা স্বরধ্বনি। তাহলে ব্যঞ্জন প্লাস স্বরধ্বনি হইলে কি হয় বলো তো? ব্যঞ্জন প্লাস স্বরধ্বনি হইলেও ডেফিনেটলি সেটা ব্যঞ্জন সন্ধি হয়। দুঃখের ব্যাপার হচ্ছে আপনারা সবাই স্বরসন্ধি বলছেন, সবাই নিপাতনে সিদ্ধ বলছেন, কেউ ব্যঞ্জন সন্ধি বলেন নাই, এবং এটাই রাইট অ্যান্সার। আপনারা জানেন যে স্বরসন্ধি হইতে হইলে অবশ্যই
অবশ্যই অবশ্যই স্বরবর্ণের সাথেই স্বরবর্ণের যোগ হইতে হবে, অন্য কোনো ভাবে হবে না। তো দেখা যাচ্ছে এটা কি, এটা লাস্টে কি আছে, জগদীশ, কি আছে, ব্যঞ্জন বর্ণ, এরপরে কি আছে, স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের মিলন কি হইলে কি হয়, ব্যঞ্জন সন্ধি হয়। এটা তো একদম ক্লাস 2 এর বাচ্চাও জানে, তাই না? ওকে, মুকুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নয় কোনটা? আপনি বলছেন, ওকে কংগ্রাচুলেশন। ওকে, আপনি বলছেন ব্যঞ্জন সন্ধি, ওকে কংগ্রাচুলেশন। ওকে, এরপরে দেখো মুকুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটা? মুকুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটা? আচ্ছা, আপনিও বলছেন ব্যঞ্জন সন্ধি, ওকে ওকে মেনে নিলাম, আপনারা সবাই ব্যঞ্জন সন্ধি বলছেন, আমার চোখের সমস্যা, আমি ভুল দেখছি। ওকে, আচ্ছা, তিতুমির বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে, পড়াবেন ম্যাডাম আপু? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আমাদের পরবর্তী কোর্সই হচ্ছে অল ইন ওয়ান ব্যাচ, যেখানে আমরা পরবর্তী যে টার্গেট রাজশাহী, চট্টগ্রাম গুচ্ছ এবং সেই সাথে 7 বিশ্ববিদ্যালয় মানে 7 কলেজ, এটার জন্য পড়াবো। হ্যাঁ, ওকে, টিউ টিউ বইলা চিল্লায়েন পরে চান্স পেয়ে। ওকে, এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, মুকুল শব্দের সমার্থক নয় কোনটা? মুকুল শব্দের সমার্থক নয় কোনটা? আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের আমাদের অ্যান্সার আসতেছে, সেটা হচ্ছে কারক, অ্যান্সার আসতেছে পদব। রাইট অ্যান্সার কি হবে বলো তো? রাইট অ্যান্সার কি হবে? 20 নাম্বার জানা নাই, সমার্থক থেকে কিন্তু প্রশ্ন আসবে, একটু ইম্পর্টেন্ট এটা, সো এটা দেখে রাখতে হবে, ঠিক আছে? এটা দেখে রাখতে হবে। মুকুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটা? ওকে, সো মুকুল শব্দে সমার্থক শব্দ এখানে হচ্ছে কারক দেয়া ছিল না, এটা একটু কোরক হবে, ঠিক আছে? কোরক, কুড়ি এগুলো সবই মুকুল শব্দের সমার্থক, কিন্তু নয় হচ্ছে পদব। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, পদব। যারা ডি বলছেন তারা জিতে গেছেন। কাব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা? কাব্য ভাই রাগ করবে এটা যদি না পারেন। দেখেন কাব্য কোত্থেকে আসে, কাব্য কে লেখে? কাব্য লেখে হচ্ছে কবি, এবং এখানে কি আছে, জ ফলা আছে একটা, তাই না? সো কবির সাথে একটা জ লাগাই দেন, হয়ে যাবে কাব্য। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা কোনটা? পথের পাঁচালী, আস্তাগফিরুল্লাহ, স্বপ্ন প্রয়াণ, ফুলবালা, প্রভাবতী সম্ভাষণ। রাইট অ্যান্সার কি হবে? একটু দ্রুত কমেন্ট করে জানান। এটাও আমাদের ইয়া থেকে আসছে, এটাও আমাদের সাহিত্য পাঠ থেকে আসছে, ঠিক আছে? সাহিত্য পাঠ থেকে আসছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমি বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইম্পর্টেন্ট, বঙ্কিম ইম্পর্টেন্ট, শরৎচন্দ্র ইম্পর্টেন্ট, মাইকেল মধুসূদন ইম্পর্টেন্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা মৌলিক গ্রন্থ হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। সো এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন, কোনটি আব্দুর রহিম সম্পাদিত পত্রিকা? আব্দুর রহিম, কোনটি আব্দুর রহিম সম্পাদিত পত্রিকা? কোনটি আব্দুর রহিম সম্পাদিত পত্রিকা? শেখ আব্দুর রহিম সম্পাদিত পত্রিকা কোনটি? নিচের পত্রিকা প্রকাশনা থেকে প্রশ্ন আসবে। কেন আসবে জানেন? কারণ সি ইউনিটের অন্তর্ভুক্ত যেই ইউনিট আছে তার মধ্যে অন্যতম ইউনিট হচ্ছে জার্নালিজম। ওকে, আচ্ছা, তাহলে সম্পাদিত পত্রিকা হচ্ছে মুসলিম প্রতিভা, এটা হচ্ছে শেখ আব্দুর রহিম সম্পাদিত পত্রিকা। ওকে, উচ্চারণ কঠিন, এটাই হবে, কি লজিক। কোনটি সদৃশ্য অর্থে উপসর্গ প্রযুক্ত হয়েছে? উপকণ্ঠ, প্রতিকৃতি, অভিবাসন, উৎপীড়ন। কোনটা হবে বলেন, কোনটা হবে? প্রতিকৃতি, অভিবাসন, উৎপীড়ন, উপকণ্ঠ। সদৃশ মানে সেম অর্থে, সিমিলার অর্থে, সদৃশ অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে। আমি বলছি যে অর্থ থেকে প্রশ্ন আসবে। দেখেন উপকণ্ঠ মানে কি? কণ্ঠের কাছাকাছি, তাহলে এটা কি হবে? হবে না, এটা সমীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে। সমীপ্য মানে কাছাকাছি। প্রতিকৃতি, অভিবাসন, উৎপীড়ন, এর মধ্যে কোনটা হবে বলেন? রাইট অ্যান্সার কোনটা হবে? 24 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কোনটা হবে?
মুসলিম প্রতিভা হবে, মুসলিম প্রতিভা। রাইট অ্যান্সার কি হবে? উপকণ্ঠ। কি সুন্দর, উপকণ্ঠ হবে না, প্রথমেই হবে না। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বি, প্রতিকৃতি। প্রতিকৃতি মানে হচ্ছে যে কৃতিটা তৈরি হয়েছে তার মতো অনুরূপ। মনে করেন আমার প্রতিকৃতি যদি তৈরি করা হয় তার মানে কি আমার মতো অনুরূপ একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে। সো আমার মতো, সো এটা সদৃশ অর্থে। ওকে, সো প্রতিকৃতি হচ্ছে সদৃশ অর্থে তৈরি একটা উপসর্গ। প্রতি। বনফুল কোন সমাসের উদাহরণ? আমাদের 25 নাম্বার প্রশ্ন। বনফুল কোন সমাস? বনফুল কোন সমাস হবে? বনফুল এটা একটা শব্দ, এই শব্দটা কোন সমাস? বনফুল কোন সমাস? কোন সমাস? একটু দ্রুত অ্যান্সার করেন। দেখেন বনফুল কার বলেন তো? বনফুল এই উপাধিটা কার ছদ্মনাম? বনফুল উপাধিটা হচ্ছে কার বলেন তো? বনফুল হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের উপাধি বা ছদ্মনাম হচ্ছে বনফুল। চেঞ্জ হয়ে যাচ্ছে না? আচ্ছা, ওই তো আসছে। এবার 25 নাম্বার, বনফুল এর যদি ব্যাস বাক্যটা আমরা একটু খেয়াল করি। বনফুল এর ব্যাস বাক্য হচ্ছে বনের ফুল। সো বনের ফুল, এখানে কোন বিভক্তি আছে? এর বিভক্তি। আমরা জানি এর হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি। সো এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা কোন সমাস? এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। বনফুল হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে আপু, আপনার গলা ব্যথা করে না? হ্যাঁ, খুবই খারাপ লাগে, গলা ব্যথা করে, মাথা ঘুরায়, খুবই হচ্ছে যখন আমার সামনে এখন মিনিমাম 10-15টা লাইট আছে, খুবই চোখ ব্যথা করে, অনেক কিছু হয়। কিন্তু আমার মনে হয় আমি আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য এখানে আসি। আমার একটা ভুল ক্লাস, আমার একটা ভুল বুঝানো, এটা আপনাদের অনেক বড় একটা ক্ষতি। সো আমি আপনাদের ক্ষতি চাই না, আমি আপনাদের ভালো চাই। আপনাদের জন্যই এত এফোর্ট, সো এতটুকু তো অবশ্যই করতে হবে আমাদের জন্য, আমাদের ক্লাসের জন্য। যদি আপনারা সবাই চান্স পেয়ে যান, এখানেই আমাদের সার্থকতা। তখন গলা আর ব্যথা করবে না, তখন আর কষ্ট লাগে না, তখন মনে হয় এটাই শান্তি, এটাই তো চেয়েছিলাম। সুতরাং আমাদের লিজেন কেয়ার টিম, আমরা প্রত্যেকেই সবসময় চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য পুরো জার্নিটাতে। আমাদের আর কিছু করার নাই, এবার সম্পূর্ণ আপনাদের হাতে ছেড়ে দিয়েছি। সব কিছু আপনাদের উপর, পরীক্ষা ভালো মতো দিবেন, শুভকামনা রইল, অনেক অনেক দোয়া রইল। দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। শহীদ মিনারের সামনে থাকবো পুরো লিজেন কেয়ার টিম দিনের বেলা। সবাই এসে দেখা করবেন, ঠিক আছে? ওকে, আর হচ্ছে অনেক 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 দোয়া আপনাদের জন্য। আবারও বলছি, অবশ্যই মন থেকে দোয়া থাকবে, কারণ এত কষ্ট করে আপনাদেরকে এফোর্ট দিয়ে পড়ানোর পর অবশ্যই কারোর জন্য কোনো বদদোয়া মন থেকে আসবে না। আপনারা চান্স পাইলে বরং আমাদেরই চোখের পানি পড়বে, গর্বের কারণ আপনারা হয়ে যাবেন। আমাদের এটা সবচেয়ে বড় খুশির ব্যাপার যে আপনারা চান্স পেয়েছেন, আমাদের স্টুডেন্ট চান্স পেয়েছে। সো আমরা চাই যে আপনারা সবাই চান্স পান। আপনি আমার বিগ ফ্যান। ওকে, আপনারা আমার বিগ ফ্যান হন বা না হন, আমি আপনাদের সবাইকে এই মুহূর্তে 300 জন ক্লাস করছে, আমি আপনাদের সবাইকে খুবই খুবই বেশি ভালোবাসি। কারণ আপনারা আছেন, আপুকে এত ভালোবাসেন, এত সাপোর্ট দেন বলেই আমি আজকে আপনাদের মিমাপু, আপনাদের বাংলা আপা হতে পেরেছি, আপনাদের খুবই প্রিয় আপু হতে পেরেছি। এটার কারণ শুধুমাত্র আপনারা, এবং আপনারা আমার পড়া বুঝেন, এই ক্রেডিটটাও আপনাদের। আপনারা আমাকে বুঝতে পারেন, এই ক্রেডিটটাও আপনাদের। সুতরাং আপনাদের জন্য অনেক শুভকামনা। সব পড়িয়েছি, আপনারা সব পারেন, আপনারা জানেন আপনাদের কি পড়তে হবে, এই শেষ সময়ে এসে কি পড়তে হবে এটাও বলে দিয়েছি। সো বাকি পড়টা আপনাদেরই। সো এগিয়ে যান আপনাদের লক্ষ্যের দিকে, এবং মনে রাখবেন চান্স পেলেও এটা একটা সফলতার মাত্র একটা সিঁড়ি। এই সিঁড়িতে এসে দাঁড়িয়েছেন, আপনি এখনো সফল হন নাই, লাইফে আরো অনেক স্টেপ বাকি আছে। আর যারা চান্স পাবেন না তারা মনে করবেন যে আপনি সিঁড়িতেই আছেন, বাট সিঁড়িতে একটা স্টেপ আপনি পিছিয়ে আছেন। আপনি কোনো না কোনো একটা পর্যায়ে গিয়ে সেই সিঁড়িটা আপনি কি করবেন, আপনি আরো এক ধাপ এগিয়ে যাবেন, সেই সিঁড়িটা আপনি কভার করে দিবেন। ঠিক আছে, আমরা যেরকম মেকআপ করে ফেলি না, ওরকম ভাবে আপনি 2 স্টেপ এগিয়ে
ওদের সমান তালে চলে আসবেন যারা চান্স পাবেন না, ঠিক আছে? সো লাইফে কাউকে না কাউকে সবাইকে একই সাথে আকাশ ছুতে হবে। স্বপ্ন দেখেন আকাশ ছোঁয়ার, সো আকাশ ছোঁয়ার জন্য যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি বেয়ে বেয়ে আপনাকে উঠতে হবে, যেই সিঁড়ির ফার্স্ট স্টেপ হতে যাচ্ছে আপনাদের চান্স পাওয়া। সুতরাং সবাই চান্স পেয়ে যান, আপনাদের সবার জন্য দোয়া, শুভকামনা। আর এর পরবর্তীতেই আমরা চলে আসতেছি আমাদের অল ইন ওয়ান কোর্স নিয়ে, যেখানে আমরা একটা কোর্সেই সবগুলো ভর্তি পরীক্ষা, সবগুলো বাকি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোর্স সাজিয়েছি। কারণ আমরা চাই না যে আপনারা প্রতিবারই কিছুদিন পর পরই এক একটা বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স কিনেন। আমরা চাই আপনারা আমার শেষ পর্যন্ত থাকেন। সো আমরা চাই একটা কোর্সই আপনারা যেন সবগুলো ভার্সিটি প্রিপারেশন নিতে পারেন, সেজন্যই আমরা নতুন করে সুন্দরভাবে একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। সুতরাং সবার জন্য শুভকামনা, দোয়া, এবং আশা করব অল ইন ওয়ান কোর্সে আপনাদের সাথে আবারও দেখা হবে। ওকে, সো আপনাদের সবার জন্য শুভকামনা, পড়াশোনা করেন আর টেনশন করা যাবেন না। দেখেন, টেনশন যদি করেন আপনার পরীক্ষাটা খারাপ হতে পারে, আবারও বলে রাখছি। সো এত বছর এত কষ্ট করে পড়ছেন, এত কষ্ট করে পড়ে অবশ্যই আপনি চান না আপনার পরীক্ষাটা খারাপ হোক, আপনি চান পরীক্ষা দিতে। সো টেনশন করবেন না, যত টাইপের ভয় লাগুক না কেন, যত নার্ভাসই লাগুক না কেন, এটা জাস্ট একটা সিম্পল পরীক্ষা। আপনি যেরকম আপুর ক্লাসে বলছেন, বলে বলে গেছেন প্রশ্নের উত্তর, সেম সেখানে প্রশ্নের উত্তরগুলো গোল্লা ভরট করে যাবেন। জাস্ট একটা পরীক্ষা, আপনি পারবেন আমি জানি, কিন্তু আপনি যদি ভয় পান তাহলেই কিন্তু আপনি হেরে যাবেন, রেগে যাবেন, ভয় পাবেন, তাহলেই আপনি হেরে যাবেন এবং হারা যাবে না। সুতরাং সবাই ভালো মতো পরীক্ষা দেন। আজকের ক্লাস এতটুকুই, অনেক অনেক শুভকামনা। আপনাদের সাথে দেখা হবে আমাদের জাহাঙ্গীরনগরের 700 করে প্রিয় জুনিয়র, প্রিয় স্টুডেন্ট যখন প্রিয় জুনিয়র হয়ে যাবে, সেই ব্যাপারে একটা গর্ব আলাদা, তাই না? ওকে, আপনারা আমাদের স্টুডেন্ট থেকে আমাদের জুনিয়র হয়ে যান, আমাদের জাবিয়ান হয়ে যান, এটাই আমাদের আশা, এটাই আমাদের কাম্য থাকবে। সবাইকে ধন্যবাদ এবং আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ।